নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আমরা বলেছিলাম যে এই যে গেজেট নোটিফিকেশান বেরোলে, এর আগেও একাধিকবার আমরা বলেছিলাম যে গেজেট নোটিফিকেশানটা বেরোবে, খুব তাড়াতাড়ি বেরোবে আর কি। তো আমরা বলেছিলাম যে গেজেট নোটিফিকেশানটা বেরোলেই আমরা একটা ফেসবুক লাইভ করব। তার মূল কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে এই ট্রান্সফার সংক্রান্ত যে জটিলতাগুলো হচ্ছিল সেটা মূলত এসআই লেভেলে হচ্ছিল, ডিআই লেভেলে, এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছিল স্কুল লেভেলে, বিশেষ করে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা বা স্কুলের ম্যানেজিং কমিটি। তো আমরা বলেছিলাম যে গেজেট নোটিফিকেশনটা বেরোলেই কী কী নিয়মগুলো কার্যকরী হবে বা কী কী পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনগুলো নিয়েই আমরা কিন্তু মূলত আজকে আলোচনা করব বলেছিলাম। আলোচনা শুরুর আগেই আমাদের রাজ্যের যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা শিক্ষাকর্মী আছেন, প্রধান শিক্ষক যারা আছেন, তাদের প্রত্যেকে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই। যে যারা আমার ফেসবুক লাইভটা আজকে দেখছেন বা পরবর্তীকালে যারা এটাকে দেখবেন, শেয়ার করবেন আর কি, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমি বলে নিই একটা কথা। গতকাল যে গেজেট নোটিফিকেশনটা বেরিয়েছে, আমরা ঠিক বেরোনোর পরেই আমরা একটা ফেসবুক আপডেট দিয়েছিলাম যে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হলো। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন সেটা আর কি। তারপরেই ঘন্টা দুয়েকের পরেই আপনারা দেখলেন যে ওই কপিটা যেটা বেরিয়ে গেল বাজারে, মানে পাবলিক হলো আর কি। তো আমরা তার আগেই জানতে পেরেছিলাম যে আজকে প্রকাশিত হবে, এবং আমরা সেটা নিয়েও দেখলাম যে কী কী জায়গায় কী কী সমস্যাগুলো আছে। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে গেজেট নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা মূলত কেন, মানে এটা হচ্ছে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং যারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা আছেন তাদের জন্য এই গেজেট নোটিফিকেশনের এটা অ্যামেন্ডমেন্ট। আরেকবার আমি বলে দিচ্ছি যে এটা অ্যামেন্ডমেন্ট, মানে অরিজিনাল গেজেট নোটিফিকেশন নয়। স্পষ্ট করে এটা সবার জানা উচিত যে এই নোটিফিকেশনের মধ্যে বা এই অ্যামেন্ডমেন্টের মধ্যে যেগুলো নেই, ধরে নিতে হবে সেটা যে 2015 সালে যে জিটি রুল আছে সেই জিটি রুল অনুযায়ী সেটা কার্যকরী হবে। তো স্বাভাবিকভাবে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে যে এই গেজেট নোটিফিকেশন অনেক কিছু বলা নেই। ব্যাপারটা তা নয়। আপনারা দেখবেন যে স্কুল সার্ভিস কমিশন থেকে যে রেকমেন্ডেশনগুলো দেওয়া হচ্ছে সেখানে জিটি রুল 2015-এর কথাই কিন্তু উল্লেখ করা আছে, তাই না? তার মানে এটা তার একটা এক্সটেনশন, মাঝে মাঝে সংশোধন করতে হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়, সেই অ্যামেন্ডমেন্টটা হলো। তো প্রথমে আমরা বলি যে গত প্রায় 1.5 মাস ধরে বিভিন্নভাবে বিভিন্ন মানে ইউটিউব চ্যানেলগুলো বলুন বা এই ফেসবুকগুলো বলুন, ফেসবুক লাইভ, আমরা বলেছিলাম যে যে নিয়মগুলোর কথা বারবার করে রিপিট করেছিলাম, ঠিক সেই নিয়মগুলোই কিন্তু গতকাল গেজেট নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে। বারবার করে আমি বলছি যে, আরেকবার রিপিট করছি যে গত 1.5 মাস ধরে আমরা যে যে কথাগুলো বলে এসেছিলাম, এই গেজেট নোটিফিকেশনটা তারই সমর্থন বলা যায়। ঠিক আছে? এর মধ্যে কি কি আছে আমি একাধিকবার অতীতেও আলোচনা করেছি, আজকেও আমি একবার আলোচনা করে দিচ্ছি। বিশেষ করে কনফিউশনটা তো দূর করতে হবে স্কুলের প্রধান শিক্ষকদের, তাই না, প্রধান শিক্ষিকাদের, স্কুলের ম্যানেজিং কমিটিতে যারা আছেন, এবং ডিআই অফিসে যারা অনেকে বুঝেও না বোঝার ভান করেন, তাই না? অনেকে আবার শুনলাম যে প্রত্যেকটা ডিআই অফিসে উচ্চশিক্ষা পোর্টালের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে আলাদা করে। তারা কীভাবে বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগটা রাখেন আমি একটু ভেবে অবাক হয়ে গেছি। তো আমরাও আজকে বলবো যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা আছেন তাদের ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব। উচ্চ প্রাথমিক স্তরে, সেকেন্ডারি লেভেলে
বা হায়ার সেকেন্ডারি লেভেলে যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার আছেন তাদের ব্যাপারটাও আলোচনা করবো, তাদের ভবিষ্যৎটা কী হবে, তাই না? একটা কথা উল্লেখ্য, আমরা যখন গতকাল এই গেজেট নোটিফিকেশনটা পেলাম বিকাশ ভবনে, তখন আমরা দেখে নিলাম যে কোন কোন জায়গাগুলো ঘাটতি আছে, ঠিক আছে? এবং শিক্ষকদের যে ট্রান্সফার প্রত্যাশী যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা শিক্ষাকর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় কী কী বাধাগুলো আসছে সেটা আমরা দেখে নিয়ে কালকে কিন্তু বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী দিনে কী করা উচিত সেই কথাটাও আমরা বলে এসেছি। ইতিমধ্যেই একটা রিভিউ মিটিং হয়েছে গত বুধবার দিন, এটা আপনারা জানেন না হয়তো অনেকে, আমি বলে দিলাম আজকে, যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 31শে আগস্ট পরে একবার রিভিউ মিটিং করবে। সেই মিটিংটা হয়েছে গত বুধবার। আর মূলত এই গেজেটটা পাবলিশ হওয়ার আগেই এটা রিভিউ মিটিং আছে, ঠিক আছে? আর আবার একটা রিভিউ মিটিং হবে, সেটা পুজোর আগে হতে পারে বা পুজোর মাঝামাঝি হতে পারে বা পুজোর পরে হতে পারে। বাকি যে পরিবর্তনগুলো দরকার, আমরা যেগুলোর কথা বলেছি আর কি, সেই পরিবর্তনগুলো তারপরেই আসতে পারে। প্রথমে আমরা বলি যে আমরা বলেছিলাম যে প্রেফার্ড ক্যাটাগরি যেটা আছে, প্রেফার্ড ক্যাটাগরিতে যারা দরখাস্ত করবেন তারা 10%-এর বাইরে, যেটা আমরা বলেছিলাম, ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এরপর আলাদা করে কোনো ক্ল্যারিফিকেশন বা কোনো আলাদা করে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। ডিআই অফিসের যে লোকেরা উৎসর্গী পোর্টালের দায়িত্বে আছেন এবং না বুঝে অনেক প্রেফার ক্যাটাগরির যে অ্যাপ্লিকেশনকে সেন্ড ব্যাক করেছে সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে ট্রিট করে, তাদের কাছেও এটা একটা বড় শিক্ষণীয় ব্যাপার যে আপনারা শিক্ষা দপ্তরের আন্ডারে কাজ করেন, বিকাশ ভবন যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশটাকে অমান্য অফিস থেকে প্রশ্ন তোলাটা এটা শৃঙ্খলা ভঙ্গের নামান্তর বলে আমরা মনে করি। জানি না এই সরকারের আমলে কী হচ্ছে, কিন্তু অন্য রাজ্যের সরকার হলে বা অন্য সরকার হলে তারা কিন্তু কড়া পদক্ষেপ নিত। এভাবে যারা দিনের পর দিন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের হ্যারাস করেছে, সিঙ্গেল সাবজেক্ট টিচার প্রায়োরিটি ক্যাটাগরিতে যারা দরখাস্ত করেছে, প্রায়োরিটি ক্যাটাগরিটা কি নিশ্চয়ই আপনারা জানেন, এতদিনে জেনে গেছেন আর কি সবাই। সেটা হচ্ছে যে যিনি ক্যান্ডিডেট বা ইনকামম্যান, তার স্পাউস অথবা সন্তান সন্ততি যদি কোনো কঠিন রোগের দ্বারা আক্রান্ত হন সেটা আসবে। তারপরে হচ্ছে যে ব্যক্তিগত নিজের শরীর যদি খারাপ হয়, তাই না, হার্ট ডিজিজ, ম্যালিগনেন্ট ডিজিজ, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া, এই ধরনের যে রোগগুলো, সিরিয়াস গাইনোলজিক্যাল ডিসঅর্ডার, তারপরে বলা হয়েছে যে ডিভোর্সি বা বিপত্তি, স্বামী মারা গেলে সেটার ক্ষেত্রে। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, এইবার একটা নতুন জিনিস সংযোজন হয়েছে, খুব গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে এসএসসি রেকমেন্ডেশন করবে ট্রান্সফার অর্ডারের জন্য, কিন্তু একটা জায়গাতে বলা হয়েছে যে কোনো শিক্ষিকা যদি সামাজিক নির্যাতনের শিকার হন, কোনো শিক্ষিকা যদি সামাজিক নির্যাতনের শিকার হন এবং যে স্কুলে চাকরি করেন সেই স্কুলে তার চাকরি করাটা খুব কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ তাদের দরখাস্তের ভিত্তিতে, এটা একটু জেনে রাখুন ভালো করে, এটা সবার জানা দরকার। এইবার একটা নতুন জিনিস এটা ঢুকেছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মূলত শিক্ষিকাদের বা মহিলা শিক্ষাকর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা যদি তারা সামাজিক নির্যাতনের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তারা যদি মধ্যশিক্ষা পর্ষদে দরখাস্ত করেন সভাপতিকে, তাহলে তারা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে বা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে তারা কিন্তু সরাসরি তাদেরকে ট্রান্সফার করে দিতে পারে। এই প্রভিশনটা নিয়ে আসা হয়েছে। এটা শিক্ষিকা যারা বিশেষ করে সামাজিক লাঞ্ছনার শিকার হয়েছেন, এই ধরনের শিক্ষিকাদের ক্ষেত্রে একটা বড় খবর। তো আমরা যেটা বললাম যে তাহলে এই অ্যামেন্ডমেন্টে কি আছে, যে প্রেফার্ড ক্যাটাগরিতে 5 বছরের চাকরিটা কিন্তু বাধ্যতামূলক নয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর আগেও বলেছিলাম যে অ্যাপ্রুভড স্টাফ হলে তারা কিন্তু প্রেফার ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন
এখানেও কিন্তু তাই বলা আছে। তো আজকে যে সংবাদপত্রে যে খবরগুলো পরিবেশিত হয়েছে, আপনারা দেখবেন যে আমরা যা বলেছিলাম তার বাইরে কিন্তু কোনো কথা কেউ লিখতে পারেনি বা পারবে না লিখতে, কারণ ওরা তো এগুলো জানতো না, তাই না? আমরা যেটা বলেছি আগে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে, সেই খবরগুলোকে কয়েকটা ছাপা করে বের করেছে আগে, এর বাইরে কিছু নয়। তো যাই হোক, আমি যেটা বললাম যে প্রেফার্ড ক্যাটাগরি 10%-এর বাইরে, প্রেফার্ড ক্যাটাগরির ক্ষেত্রে ওই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এনওসি দেওয়ার ক্ষেত্রে প্রেফার্ড ক্যাটাগরি যদি হয় কেউ, তাকে কিন্তু কোনো মতে আটকানো যাবে না। একটা জায়গায় লেখা আছে, আপনি দেখবেন যে ইট ইজ ম্যান্ডেটরি টু ইস্যু এনওসি টু দ্য অ্যাপ্লিক্যান্ট। এই কথাটা কিন্তু বলা আছে, ম্যান্ডেটরি। বিশেষ করে যারা যোগ্য প্রার্থী হচ্ছে, যোগ্যতার ভিত্তিতে যারা হচ্ছে, তাদেরকে আটকে রাখতে কিন্তু ম্যানেজিং কমিটি পারবে না। এই কথাটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলা আছে, তাই না? ওই যে ম্যানেজিং কমিটি বাহুবল যে আমাদের এটা করার ক্ষমতা আছে, আমরা এটা করতে পারি, এই করে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে যে যদি কেউ যোগ্য হয় তাকে কিন্তু এনওসি দিতে বাধ্য হবে, তা না হলে সেই ম্যানেজিং কমিটি বা সেই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার আমি আসি, ম্যানেজিং কমিটি এনওসি দিক না দিক সেটা পরে বিবেচ্য। আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা, যেটা এর আগেও আমরা একবার বলেছিলাম, সেটা কিছুটা রিপিটেশন হবে বলছি। এই গেজেট নোটিফিকেশনে কি বলা আছে আমি একটু বলে নিই, তারপরে ভবিষ্যতে কি হবে সেটা আমি পরে বলব। সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা আছেন উচ্চ প্রাথমিকে, সেকেন্ডারি লেভেলে বা হায়ার সেকেন্ডারি লেভেলে, প্রেফার্ড ক্যাটাগরিতে সেখানে যদি টিচার 0 হয়ে যায়, তাতেও কিন্তু এনওসি দিতে হবে। এটা কিন্তু লেখা আছে পরিষ্কার করে, আপনারা পরিষ্কার হয়ে যান। প্রয়োজন হলে গেজেট নোটিফিকেশন যদি স্কুল কর্তৃপক্ষ না বুঝতে পারেন তার মানেটা, ইংলিশে লেখা আছে যেটা আর কি, একটু তার বাংলা তর্জমা করেও আপনারা বুঝিয়ে দেবেন। সেখানে বলা হচ্ছে যে প্রেফার্ড ক্যাটাগরিতে দরখাস্ত করলে সেখানে যদি 0 সাবজেক্ট টিচারও হয়ে যায়, তাকে কিন্তু এনওসি দিতে কোনো বাধা নেই। আর ওখানে কি বলা আছে, ওখানে বলা আছে যে ওই ভ্যাকেন্সিটা যেটা হবে, মানে 0 টিচার যেখানে হয়ে গেল, তার একটা রেকর্ড তো এসএসসির কাছে থাকবে যে এই স্কুলটাতে 0 টিচার হয়ে গেল। এবার স্কুল সার্ভিস কমিশন অন ডিমান্ড বা স্বতঃপ্রণোদিতভাবে তারা কিন্তু ওই স্কুলে আরেকটা সাবজেক্ট টিচার পাঠানোর চেষ্টা করবে। সেটা ট্রান্সফারের মাধ্যমে হতে পারে বা সেটা নিয়োগের মাধ্যমে হতে পারে, দুটোই, তাই না? এটা পরিষ্কার করে বলা আছে। ভালো করে এটা জেনে নিন যে প্রেফার্ড ক্যাটাগরিদের ক্ষেত্রে সেই জুনিয়র হাই স্কুলের টিচার হোক বা সেকেন্ডারি লেভেলের টিচার হোক, নর্মাল সেকশন যাকে বলি আমরা সব মিলিয়ে, আর এইচএসের টিচার হোক, সেখানে কিন্তু এনওসি আটকাতে পারবে না। সেখানে যদি 0 সাবজেক্ট টিচার হয়ে যায়, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে এসএসসি সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করবে। তো স্বাভাবিকভাবে একটা পোর্শন আমরা সিঙ্গেল সাবজেক্ট টিচারে এখানে ক্লিয়ার হয়ে গেল, তাই না? আর এবার আমি আসবো দ্বিতীয় যে বিষয়টা, যে আর কি এখানে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে যে কারোর রেকমেন্ডেশন যদি ইস্যু হয় এবং ট্রান্সফার করার যদি ইস্যু হয়, এটা এর আগে অবশ্য বলা ছিল যে স্কুল কমিটি তাকে রিলিজ দিতে বাধ্য। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি সবাইকে, কিছু কিছু স্কুলের প্রধান শিক্ষক, মানে যারা অতিরিক্ত নিয়ম জানেন আর কি, তারা স্কুলের শিক্ষকদের ট্রান্সফার অর্ডার পাওয়ার পর বলছে রেজিগনেশন দিতে, পদত্যাগ করতে বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে ট্রান্সফারটা কিন্তু পদত্যাগ করে যাওয়ার ব্যাপার নয়। একটা স্কুল থেকে একটা স্কুলে যদি আমি চলে যাই বা একটা পোস্ট থেকে আমি অন্য পোস্টে যদি আমি যাই, তখন পদত্যাগ করার প্রশ্নটা থাকে। যখন আমি কন্টিনিউয়েশন নিচ্ছি একটা সার্ভিসে, আমাকে ট্রান্সফার করা হচ্ছে দপ্তর থেকে, সেক্ষেত্রে কিন্তু রেজিগনেশন দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আমি এটা শুনেছি গতকাল যে কিছু কিছু প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা যারা অতিরিক্ত নিয়মগুলো জানেন আর কি, তারা বলেছেন যে রেজিগনেশন দিয়ে তারপরে রেজিগনেশন দিলে তবে কি আমরা দেবো, মানে রিলিজ দেবো আর কি। এটা অত্যন্ত অন্যায় কাজ। রেজিগনেশন দেওয়া মানেই তো ওখান থেকে ছেড়ে হয়ে গেল চাকরি, তাই না? আপনার ট্রান্সফার অর্ডার হচ্ছে, আপনাকে রিলিজ করবে স্কুল, আপনারা দরখাস্ত করবেন রিলিজের জন্য, রেজিগনেশনের জন্য। এটা পরিষ্কার করে বলে দিলাম, তাই না?
প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের একটা বড় অংশ কিন্তু এখন এইটাকে নিয়ে আরও জটিলতা পাকানোর চেষ্টা করবে, আরও এক্সপ্লেনেশন পাওয়ার চেষ্টা করবে। আপনারা ওইটাকে ভালো করে পড়বেন, তার বাংলাটা ভালো করে বুঝিয়ে দেবেন, এটা লেখা আছে এই। যাই হোক, এরপরে আমরা আসি যেটা যে সিঙ্গেল সাবজেক্ট টিচারের কথাটা আমরা যেটা বলছিলাম, যে তারপরেও দেখা যাচ্ছে যে জুনিয়র হাই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা সেকেন্ডারি লেভেলে নর্মাল সেকশনে যারা সিঙ্গেল সাবজেক্টের টিচার আছেন বা এইচএসে যারা টিচার আছেন, তাদের সামান্য একটা অংশ কিন্তু প্রেফার ক্যাটাগরিতে পড়বে, সামান্য একটা অংশ। এটা আমরা সবাই জানি। আর যেহেতু আমরা এটা ধারাবাহিকভাবে এই বিষয়টা চর্চা করছি, বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগটাও রাখছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, তাই না? তো আরেকটা কথা আমি বলি যে ওই অনেকে বলছিলেন যে মানে স্কুল কমিটি যে আমাকে ফোন করেছিল নাকি যে স্কুল কমিটি নিয়ম মানছে না। 2015 সালে জিডি রুলে যে 2015 সালে সেখানে পরিষ্কার করে বলা আছে যে অ্যাকর্ডিং টু সিনিয়রিটি ছাড়তে হবে। সিনিয়রিটি মানে সিনিয়রিটি ইন এজ, বায়োলজিক্যাল এজের ক্ষেত্রে, তাই না? সেই নিয়মটাও মানছে না অনেক প্রধান শিক্ষক শিক্ষিকা। তারা নিজেদের মতো করে করছে, মানে তাদের কাছের লোককে দেওয়ার জন্য ট্রান্সফার, তারা আইন ভঙ্গ করছেন, নিয়ম ভঙ্গ করছেন। তো স্বাভাবিকভাবে এটা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন আপনি যে ওই এর আগের নোটিফিকেশনে বলা ছিল 2015 সালে ওয়ান্স ইন এ ইয়ার, বছরে একবার ট্রান্সফার হয়, তাই না? সেটা পরিবর্তন করে এবারে এটাকে কন্টিনিউয়াস প্রসেস করে দিয়েছে, মানে এটা কন্টিনিউ চলতে থাকে, তাই না? আপনারা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছেন যে গতবারে যেটা বলা ছিল যে একবারই বিজ্ঞাপন হয়েছিল ট্রান্সফারের জন্য, তারপরে সেটা দরখাস্ত নিয়ে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লোজ করে দিল। কিন্তু এক্ষেত্রে তা হবে না, এই ট্রান্সফারটা কন্টিনিউ চলতে থাকবে। এই ধরুন ফার্স্ট পেজ যেটা চলছে এখন, এটা ফার্স্ট পেজ চলছে পুজো পর্যন্ত বা পুজোর মাঝামাঝি পর্যন্ত এই ফার্স্ট পেজটা চলবে। এরপরে আসবে সেকেন্ড পেজ। এই জায়গাটাতে আমি আলোচনা করি যে কিছু কিছু শিক্ষাকর্মী আমাকে কালকে ফোন করেছিলেন বা তারা জানতে চাইছিলেন যে আমাদের ব্যাপারে কিছু বলা নেই কেন। প্রথম কথা আমি বলে নিই যে এই গেজেট নোটিফিকেশনটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এখানে যে কথাগুলো বলা নেই এটা সবাইকে স্পষ্ট হয়ে যেতে হবে যে এখানে যে কথাগুলো বলা নেই সেক্ষেত্রে 2015 সালে যে জিটি রুলের যে কথাগুলো বলা আছে সেটাই কিন্তু কার্যকরী হবে, ঠিক আছে? তাহলে ওখানে তো বলাই আছে না, নন টিচিংদের কথা, লাইব্রেরিয়ানদের কথা বলা আছে। তো স্বাভাবিকভাবে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। অনেকে আশঙ্কা প্রকাশ করছে যে শিক্ষাকর্মীদের জন্য জিটি রুলে তো এই অ্যামেন্ডমেন্টে যেটা বেরোবে এখানে কিছু বলার। আমি তাদেরকে আশ্বস্ত করছি আপনাদের এখানে বলার কিছু প্রয়োজন নেই, কারণ আপনাদের ব্যাপারে আলাদা করে নতুন নিয়ম নিয়ে আসা হয়। তো যা হয়েছে 2015 সালের অনুযায়ী হয়েছে। আর সেক্ষেত্রে আপনাদের মানে ট্রান্সফার আটকাবে না, এটা আমি আপনাদেরকে বলছি। শিক্ষা দপ্তরের সঙ্গে এই ব্যাপারে আমাদের কথা হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এবার আমার সঙ্গে যেটা শিক্ষা দপ্তরে আলোচনাটা হয়েছে সেটা আমি শেয়ার করব। সেটা হলো যে বাকি জুনিয়র হাই স্কুলের টিচার যারা আছেন, যারা পেপার ক্যাটাগরিতে পড়ল, সেকেন্ডারি লেভেলে যারা আছেন সিঙ্গেল সাবজেক্ট টিচার, ধরুন সংস্কৃত, তারপরে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন বা অন্যান্য সাবজেক্ট যেগুলো পড়ানো হয়। অনেক অনেক স্কুল আছে দেখবেন, মাধ্যমিক স্কুল, যেখানে একজন করেই সাবজেক্ট টিচার আছে, একটাই করে পোস্ট আছে। আপার প্রাইমারি কিন্তু আছে একটা করে পোস্ট। আবার এমন সেকেন্ডারি স্কুল আছে সেখানে একটাই পোস্ট আছে একটা সাবজেক্টে। তাহলে তারা তো জীবনে ট্রান্সফার পাবে না, লাইফ টাইমে একবারও ট্রান্সফার পাবে না। এই কথাটা আমরা গতকাল কিন্তু তুলে ধরেছি শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যে আলোচনা হয়েছিল। তারা বলেছেন যে এই সব ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সেকেন্ড ফেজে আমরা যে যুক্তিটা দেখিয়েছি যে ধরুন আজকে যারা চাকরিতে আছেন, অনেক দূরে দূরে চাকরিতে আছেন, দূরত্বটা যেটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে 2016 সালের এসএলএসটিতে যারা নিযুক্ত হয়েছেন তারা অনেক দূরে দূরে চাকরি পেয়েছেন। তো তাদের মধ্যে আবার অনেকের চাকরি 5 বছর এখনো হয়নি, তাই না? আর দূরত্বটাকে কিন্তু সেই অর্থে গুরুত্ব এখানে দেওয়া হয়নি। এই কথাটা আমরা বারবার করে বলেছি যে দূরত্বটাকে গুরুত্ব দেওয়া উচিত, অন্য জেলায় যারা চাকরি করেন তাদেরকে গুরুত্বটা দেওয়া উচিত। সব কিছু মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ যে নোটিফিকেশন সরকারের কাছ থেকে আশা করছি আমরা, তাই না? তো তারা বলেছেন যে আমরা আলোচনার স্তরে রেখেছি
অনেক সুপারিশ এসছে বিভিন্ন জায়গা থেকে, আপনাদের কাছ থেকেও এসছে। আমরা এগুলোকে খতিয়ে দেখছি, এরপরে যখন রিভিউ মিটিংটা হবে সেখানে কিন্তু ফাইনাল সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এই জায়গায় আমি বলি যে আমরা যে গুরুত্বপূর্ণ দাবিগুলো রেখেছি তার মধ্যে যেমন অন্যতম আছে যেটা যে 5 বছরের জায়গায় 2 বছর করতে হবে। এটা আমরা কালকে কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকদের এই কথাটা বলেছি যে যে আধিকারিক আপনাদের এই পোর্টাল তৈরি করতে সাহায্য করেছেন, মুখ্যমন্ত্রী দপ্তরের যে সেক্রেটারি মিস্টার সেলিম, তো তিনিও তো মাদ্রাসা শিক্ষার যে পোর্টালটা এবং ট্রান্সফার যে রুলটা সেটাও তৈরি করতে সাহায্য করেছেন। তাহলে তার হাত দিয়ে যেটা বেরিয়েছে সেখানে লেখা আছে মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে যে কনফার্ম সার্ভিস হলে তারা কিন্তু দরখাস্ত করতে পারে। কনফার্ম সার্ভিস মানে আপনারা জানেন এখন 2 বছরে কনফার্মেশন হয়। তো স্বাভাবিকভাবে মাদ্রাসা শিক্ষকরা তারা 2 বছরে হলে তারা ট্রান্সফার পেতে পারেন বা যোগ্য তারা বিবেচিত হবেন। এটা অবশ্যই একটা ভালো নিয়ম। আমরা আমাদের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য করার কথা বলেছি যে 5 বছরটা কমিয়ে 2 বছর করা হোক। আর কনফার্মেশন কথাটা না লেখাই ভালো, কারণ এখন কনফার্মেশনের যে হাল, অনেকের চাকরি হয়ে গেছে 3.5 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, এখন কিন্তু কনফার্মেশন হয়নি। তো স্বাভাবিকভাবে কনফার্ম কথাটা লিখলে 2 ইয়ার্স লিখলে, বিশেষ করে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে আমরা বলছি, তাই না? তো এটা আমরা বলেছি যে মাদ্রাসা বোর্ড যেভাবে তারা ট্রান্সফার রুলটা তৈরি করেছে 2 বছরকে অ্যালাউ করে, আপনারা সেটা করুন। সেটা ওরা দাবিতে আমাদের আছে এবং তারা বিবেচনা করবেন বলে বলেছেন, তাই না? এই মুহূর্তে ফাইনালি কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যেমন বলেছি 200 কিলোমিটার বা অন্য জেলায় চাকরি যারা করেন, একটু দূরত্বের চাকরি করেন, দূরে চাকরি করেন, অন্য জেলায় চাকরি করলে সেটা 100 কিলোমিটারও হতে পারে, 150 কিলোমিটারও হতে পারে, আবার 50 কিলোমিটারও হতে পারে, তাই না? কিন্তু দূরত্বটাকে এটা বিবেচনা করা উচিত আমরা মনে করি। তো এটা আমরা বলেছি, এটা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসার কথা আমরা বলেছি। এবার শিক্ষা দপ্তর থেকে যে কথাটা বলা হয়েছে, তারা যেটা বলছেন যে আমরা সেকেন্ড ফেজে, তো আমরা যে আরেকটা কথা বলেছি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে ধরুন নতুন যারা শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হবে তারা তো কয়েক বছর দূরে কাটিয়ে দিতে পারবেন, তাই না? তাহলে দূরের টিচারদের আপনারা পাশের জেলাতে নিজের জেলাতে ফিরিয়ে নিয়ে আসুন, আর বাকি ওই জায়গাগুলো যে পোস্টগুলো ভ্যাকেন্ট হবে সেই ভ্যাকেন্ট পোস্টে আপনি নতুন করে নিয়োগ করবেন, তাহলে তো কোনো অসুবিধা হবে না। তারা কয়েক বছর আবার ওখানে চাকরি করবেন, আবার এদিকে ভ্যাকেন্সি হলে তখন তাদেরকে আবার ট্রান্সফার দিয়ে এখানে চলে আসবেন। এটা তো ধারাবাহিকভাবে করতেই পারেন। এই যুক্তিটা কিন্তু শিক্ষা দপ্তর মেনে নিয়েছে, তাই না? যে আমরা দুজন শিক্ষকদের কাছাকাছি নিয়ে এসে তাহলে একটা নিয়োগ করবো আমরা, এইভাবে এই পলিসিটা নেওয়া হতে পারে। এবং এটা পুজোর পরে পরে কিন্তু একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে যে জুনিয়র হাই স্কুল টিচার যারা আছেন, সেকেন্ডারি লেভেলের সিঙ্গেল সাবজেক্টের টিচার যারা আছেন, বা হায়ার সেকেন্ডারি লেভেলের সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা প্রেফার ক্যাটাগরিতে পড়ছেন না, তাদের জন্য একটা আলাদা করে ব্যবস্থা হতে পারে। এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, তাই না? স্বাভাবিকভাবে এই মুহূর্তে হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভেঙে পড়ার কোনো কারণ নেই বা মুসড়ে পড়ার কোনো কারণ নেই। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই কথাটা আমি পরিষ্কার করে বলছি যে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই যে ঝোঁকটা যেটা আর কি, যে কোনো কিছু হলেই আদালতে ছুটে যাবে, পড়ে যাবে। পার্সোনাল কোনো গ্রিভেন্স যদি থাকে, বারবার করে আমি বলছি যে অসুবিধা নেই, কিন্তু পলিসি ম্যাটারে বারবার করে আমি বলছি পলিসি ম্যাটারে কোর্টে যাবেন না। আর এইটাকে কাজে লাগিয়ে কিছু লোক তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে, আর এভাবে শিক্ষকদের লেলিয়ে দিয়েছে। এইগুলো তাদের কাছ থেকে দূরে থাকুন। কারণ আমরা আজ পর্যন্ত দেখেছি যে কোনো এই কোর্ট করে যে মূল যে বিষয়গুলো শিক্ষকদের, সে গ্রাজুয়েট টিচারদের স্কেল বলুন বা ক্যাশ মামলা বলুন বা প্রাথমিক শিক্ষকদের যে পিআরটি স্কেলের দাবি ছিল, বেলা সাহা মামলা, কোনোটাই কিন্তু সমাধান হয়নি, একটাও সমাধান হয়নি, বছরের পর বছর কাটছে। এটা কিন্তু পলিসি ম্যাটার ছিল। তো স্বাভাবিকভাবে আমি বলছি ঘন ঘন কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। মেডিকেল গ্রাউন্ড 5 বছরের নিচে সুযোগ দেওয়ার জায়গা আছে, ওখানে বলা আছে পরিষ্কার করে, দেখুন এটা নিয়ে কোনো অসুবিধা নেই। মধুসূদন জানা বলেছেন, তাই না, যে মেডিকেল গ্রাউন্ড কেন, যে কোনো ধরনের প্রেফার ক্যাটাগরি তারা 5 বছরের নিচে চাকরি হলেও দরখাস্ত করতে পারবেন, সেটা বলা আছে। ঠিক আছে, এইটা তাহলে আমরা যেটা বলছি যে পুজোর পরে সেকেন্ড ফেজ ট্রান্সফার, এটাকে পুজোর আগে যেটা হচ্ছে এটাকে ফার্স্ট ফেজ ট্রান্সফার ধরা হচ্ছে, আর পুজোর পরপরই যারা আছেন তারা সেকেন্ড ফেজ ট্রান্সফারের মধ্যে পড়বেন। তারপরেই হয়তো 2022 সালের প্রথম দিকে হয়তো নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে, এটার সম্ভাবনা আছে, ঠিক আছে? ট্রান্সফারটা করে নিই, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে নভেম্বর ডিসেম্বর নাগাদ হয়তো সেকেন্ড ফেজটা হতে পারে। এবং সেই সময়
বাকি যারা দূরের টিচার আছেন, সেই এসএলএসটি টিচার হোক বা উচ্চ প্রাথমিকের শিক্ষক হোক বা হচ্ছে হায়ার সেকেন্ডারি টিচার হোক, তারা কিন্তু এই জায়গাটাতে একটা সুযোগ তাদের আসতে পারে। কিন্তু আমি বারবার করে অনুরোধ করবো সবাইকে যে মামলার দিকে ঝুঁকবেন না, আদালতের দ্বারস্থ হবেন না এই ব্যাপারগুলোতে, কারণ এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হলে বিকাশ ভবন কিন্তু পুরো বেঁকে যাবে, মানে উল্টে যাবে। তখন কিন্তু তারা বলবে পরিষ্কার করে যে ঠিক আছে, আদালত যখন রায় গেছেন, আদালত যা বলতো তাই সেই অনুযায়ী হবে, তাহলে আলোচনার জায়গাটা থাকবে না। এইটা কিন্তু আমি সবাইকে বলছি। হ্যাঁ, প্রিফার ক্যাটাগরি আপাতত এখন যা নিয়ম আছে অ্যাপ্রুভ স্টাফ হলেই হবে, তাই না? এটা নিয়ে বারবার করে প্রশ্ন করার কোনো দরকার নেই। আমরা এর আগেও বলেছি যে আর প্রিফার ক্যাটাগরিতে দরখাস্ত করলে সেখানে ম্যানেজিং কমিটি ছেড়ে দিতে বাধ্য, এটা ম্যান্ডেটরি করেছে ম্যানেজিং কমিটি। এটা সবাই যদি কোনো প্রধান শিক্ষক শোনেন, প্রধান শিক্ষিকা যদি কেউ শোনেন, বা বিশেষ করে টিআইসিরা যারা দায়িত্বহীন ক্ষমতা আসবে, তো তাদেরকে বলছি আর কি যে আপনি ভালো করে জেনে রাখুন যে প্রিফার ক্যাটাগরিতে কেউ দরখাস্ত করলে তার গ্রাউন্ড যদি ভ্যালিড হয়, সেটা মেডিকেল হতে পারে, অন্য কোনো হতে পারে, তাদেরকে কিন্তু আটকে রাখা যাবে না, এবং তারা 10%-এর বাইরে। আরেকটা প্রশ্ন করেছিলেন যে ধরুন কোনো স্কুলে 33 জন টিচার আছে, 3 জন তারা অলরেডি দরখাস্ত করেছিল এবং তারা ট্রান্সফার পেয়ে গেছে, তাহলে পরবর্তীকালে কি সেই স্কুল থেকে কেউ দরখাস্ত করতে পারবে? অবশ্যই পারবে। আমরা তো বলছি বারবার করে, কারণ এর আগে যে নিয়মটা ছিল কি, যে ওয়ান্স ইন এ ইয়ার, বছরে একবারই দরখাস্ত করা যেত, তাই না? আর এবারে সেই কথাটা তুলেই দিয়েছে, সে কথাটা তুলে দিয়েছে, মানে যেটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে তারপরেও আরো যদি 30 জন টিচার থাকেন, 33 জনের মধ্যে 30 জন হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তারপরে কিন্তু আবার 3 জন দরখাস্ত করতে পারবে। এটা কিন্তু বলে রাখা উচিত। তার কারণটা, এই লজিকটা হচ্ছে যে আগে তো একটা পোস্ট ভ্যাকেন্ট হলে তাকে ডিআই অফিসে পিপি আনতে গিয়ে বছরের পর বছর কেটে যেত, আর সেই পোস্টটা ফিল আপ হতো না। কিন্তু এখন যেটা নিয়ম হয়েছে, যে এইটা আমি বলে দিই সবাইকে, একটু পরিষ্কার করে শুনবেন, যে রিলিজ দেওয়ার পরেই আপনারা একটু চেষ্টা করবেন যে আপনাদের প্রোফাইলটা নতুন স্কুলে ট্রান্সফার করে নিতে। যেই মুহূর্তে প্রোফাইলটা নতুন স্কুলে ট্রান্সফার হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু ওই পোস্টটা ভ্যাকেন্ট দেখা যাবে। তার ফলে ওই ভ্যাকেন্সিতে আবার অন্য কেউ ট্রান্সফারের জন্য দরখাস্ত করতে পারবে, তাই না? তাহলে আবার ট্রান্সফারের মাধ্যমে কিন্তু পোস্টটা ফিল হওয়ার সম্ভাবনা আছে। আর ট্রান্সফার হওয়ার আগে যদি নিয়োগ হয়ে যায়, তাহলে কেউ ট্রান্সফার পাবে না, ভ্যাকেন্ট পোস্ট থাকবে না, তাহলে ট্রান্সফারটা কোথায় পাবে? তাই না? আমরা এই কথাটা বারবার করে বলেছি যে আপনারা নিয়োগের বিজ্ঞপ্তিটা দেওয়ার আগেই যত বেশি পরিমাণ ট্রান্সফার করতে পারবে সেটা করে ফেলবে, করে তারপরে নিয়োগে যান, কারণ নিয়োগ একবার হয়ে গেলে তখন কিন্তু টিচারের ট্রান্সফার পাবে না। এটা নিশ্চয়ই সবার কাছে পরিষ্কার হয়েছে। তাহলে আমি যেটা বলবো যে উচ্চ প্রাথমিকের যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার আছেন, সেকেন্ডারি লেভেলের যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার আছেন, বা হায়ার সেকেন্ডারি যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা আশার আলো আমরা পেয়েছি এই গেজেট নোটিফিকেশনে, যে তারা যদি প্রায়োরিটি ক্যাটাগরিতে হন তারা এনওসি পাবেন, এমনকি জিরো টিচার হয়ে গেলেও পাবেন। এই জায়গাতে একটা পরিষ্কার করে বলে দিচ্ছি, কালকে গেজেট নোটিফিকেশনে একটা কথা বলা হয়েছে, দেখুন, যে ওখানে জিরো টিচারের কথা বলা হয়েছে, জিরো সাবজেক্ট টিচার, একটা স্কুলের কথা বলা হয়েছে। কিন্তু হেডমাস্টার হেডমিস্ট্রেসদের আমি বারবার করে বলছি, বা ডিআই অফিসের কেউ যদি দেখেন, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওইখানে বলা হয়েছে স্কুলে যদি জিরো টিচার, জিরো সাবজেক্ট টিচার, তাহলে ধরুন একটা হায়ার সেকেন্ডারি স্কুলে এইচএস লেভেলে একজন টিচার আছেন, একই সাবজেক্টের নর্মাল সেকশনে একজন টিচার আছেন, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু একজন এনওসি পেতেই পারে। যে ব্যাখ্যাটাকে ভুল করছিল স্কুল, যে আমার নর্মাল সেকশনের একজন আছে, আপার প্রাইমারি সেকশনে একজন আছে, আর এইচএস একজন আছে, মানে একটা সাবজেক্টে 3 জন টিচার আছে, তাহলে কেউ এনওসি পাবে না। ব্যাপারটা তা নয়, বলেছে স্কুলের, এখানে সেকশনের কথা কিন্তু বলেনি, ভালো করে বুঝুন, সেকশনের কথা কিন্তু বলেনি। তো স্বাভাবিকভাবে সেকশনের সিঙ্গেল সাবজেক্ট টিচারের কথা যেহেতু বলা নেই, সেক্ষেত্রে স্কুলের কথা বলা আছে, একটা স্কুলের সিঙ্গেল সাবজেক্ট টিচারের কথা বলা আছে, তাহলে হায়ার সেকেন্ডারি লেভেলে স্কুল যেগুলো আছে, সেই স্কুলে যদি ধরুন নর্মাল সেকশনে 2 জন টিচার থাকেন, তাহলে এইচএসের টিচারকে কিন্তু এনওসি দেওয়া যায়। এটা বোধহয় স্কুল সার্ভিস কমিশনের কাছে পরিষ্কার ছিল না, কারণ তারাও অনেক অ্যাপ্লিকেশন এরকম ব্যাক করেছে। পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলি, পিএইচ ক্যাটাগরি প্রিফার ক্যাটাগরিতে আছে দেখে দিয়েছেন, তাদের অ্যাপ্লিকেশনে কিন্তু ব্যাক করে দিয়েছে, তাই না? তো স্বাভাবিকভাবে আজ গতকাল নোটিফিকেশনটা বেরিয়ে যাওয়ার পর ডিআই অফিসও ব্যাক করতে পারবেন না, স্কুলও ব্যাক করতে পারবেন না, এবং এসএসসিও ব্যাক করতে পারবেন না।
ইনফ্যাক্ট এই কথাটা আমি বলি যে পিএইচ ক্যাটাগরি সহ প্রেফার ক্যাটাগরিতে যারা দরখাস্ত করছেন তাদের পছন্দের স্কুল না পেলে তাদের পাশের কোনো স্কুলকে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই কথাটা কিন্তু আমরা এর আগেও বলেছিলাম, এবারেও বলছি, সেটা লেখা আছে সেই কথাটা। তো স্বাভাবিকভাবে আমরা যে কথাগুলো বলেছিলাম বারবার করে সেটা এখানে উল্লেখ আছে। আরেকবার আমি বলছি যে এইচএস লেভেলের যে স্কুল সেখানে যদি একই সাবজেক্টের একাধিক টিচার থাকে তাহলে এখানে এইচএস নর্মাল বলে আলাদা করে বিবেচ্য হবে না। সাবজেক্ট টিচার থাকলেই সেখানে কিন্তু একজনকে ওই সিনিয়রিটি বেসিসে সিনিয়রিটি এজ, যদিও এই সিনিয়রিটি এজ কথাটাকে এটাকে আমরা শিক্ষা দপ্তরকে বারবার করে বলবো করে যে এইটাকে তুলে দেওয়ার জন্য, কারণ হচ্ছে সার্ভিস সিনিয়রিটিটাকে কাউন্ট করা উচিত। আমরা এটা মনে করি সমস্ত সার্ভিসের ক্ষেত্রে ট্রান্সফার বা প্রমোশন সব কিছুতে কিন্তু সার্ভিস সিনিয়রিটিটাকে কাউন্ট করা হয়, তাই না? কেন এটা 2015 সালেই ছিল, সেটাকেই চালাচ্ছে আর কি। আমরা বলবো যে সার্ভিস সিনিয়রিটি কাউন্টেড হোক, কারণ অল্প বয়সে চাকরি পাওয়াটা তো কোনো অপরাধের নয়। আর এই সিনিয়রিটি ইন সার্ভিসের সুযোগ নিয়ে অনেকে কিন্তু 25 কিলোমিটারের মধ্যেই আছেন বা 26 কিলোমিটারের কাছে আছেন, তারা কিন্তু বাড়ির কাছাকাছি ট্রান্সফার পাচ্ছে। এটা ঠিক নয়, মানে আমার এই পলিসিটা ঠিক নয় বলে মনে করছি। বরং আমাদের যেটা দাবি, যেটা গুরুত্ব দিয়ে আমরা বলছি যে দূরের টিচার যারা আছে, অনেক দূরে দূরে তাদেরকে বরং নিজের জেলায় ফিরিয়ে নিয়ে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, তাই না? সেই কারণে আমরা বারবার করে দাবি করছি সিনিয়রিটি ইন সার্ভিসটাকে এখানে কাউন্ট করা উচিত। আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ওই সার্ভিস সিনিয়রিটিটা আমি যদি একটা স্কুলে চাকরি করি, সেখান থেকে ধরুন কোনো মিউচুয়াল ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফার নিয়ে আসি, তাহলে তারপরে কিন্তু ওই সার্ভিস সিনিয়রিটিটা কাউন্ট হচ্ছে না। এটাকেও আমরা বলবো যে এটা অযৌক্তিক। এটা একটা লোক যদি ধরুন 15 বছর চাকরি করে তাহলে তার মাত্র 5 বছর কাউন্ট হচ্ছে, এটা তো ঠিক নয়। তাই এটাকে আমরা মনে করি যে এই জায়গাগুলোকে পরিবর্তন করার আছে, প্রয়োজন আছে। এই কথাগুলো আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। এবার আশ্বস্ত করেছেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হয়, যতক্ষণ না পর্যন্ত কার্যক্ষেত্রে প্রমাণিত হয়, তখন পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। এরপরে আমরা আসছি মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের কাছে এখন দুটো বড় চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে সেকশন সমস্যা। সেকশন সমস্যাটা হচ্ছে কি না, হায়ার সেকেন্ডারি টিচার যিনি পিজি স্কেল এনজয় করেন, তার সঙ্গে নর্মাল সেকশনের টিচার যারা আছেন তারাও পিজি স্কেল এনজয় করছেন। আমরা বহুদিন ধরে দাবিটা করেছি যে এই সেকশন সমস্যাটা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে। এটা মিটিয়ে দিলে আপনারা দেখবেন যে জেনারেল ট্রান্সফারের উপর চাপটা কিন্তু অনেকটা কমে যায়। এটা একটা ব্যাপার। এই দাবিটা কালকেও আমরা আলোচনা করেছি শিক্ষা দপ্তরে, তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলেছেন। এটা মিটে গেলে অনেকটা ভালো ফলপ্রসূ হবে ট্রান্সফার প্রসেসটা। তার সাথে সাথে আমরা যেটা বলেছি যে মিউচুয়াল ট্রান্সফার একাধিকবার তো ইতিমধ্যেই চালু হয়েছে, কিন্তু সেই 5 বছরের যে গ্যাপটা রেখেছে, সেই 5 বছরের গ্যাপটা তুলে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা এই কথাটা বলেছি যে ধরুন একজন টিচার অন্য জেলায় চাকরি করতেন, তিনি নিজের জেলায় ফিরে আসার জন্য একটা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন, সেটাও তার বাড়ি থেকে 70 কিলোমিটার 80 কিলোমিটার দূরে, সেখানেও 3 ঘন্টা জার্নি করে বা 4 ঘন্টা জার্নি করে তাকে যেতে হচ্ছে। এবার তিনি নিজের জেলায় নিজের ব্লকে বা কাছাকাছি যদি কোনো মিউচুয়াল পেয়ে যান পার্টনার, তাহলে সেক্ষেত্রে তাকে অ্যালাউ করতে কোনো অসুবিধা নেই। এটা শিক্ষা দপ্তর কিন্তু স্বীকার করেছে যে না, এটা তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এটা দিলে শিক্ষা ব্যবস্থার কিন্তু কোনো ক্ষতি হবে না। এটাকে যত বেশি করে উৎসাহিত করবে বিচার ভবন, তত বেশি শিক্ষার ক্ষেত্রে মানে স্কুলগুলো লাভবান হবে। মিউচুয়ালটাকে যত করে, এটা আমরা দাবি করেছি কালকে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ ধরে, এবং এই দাবিটা আমরা করেছি। এই দুটো জিনিস আমরা কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এটাকে আমরা কার্যকরী করার চেষ্টা করবো আগামী দিনে। আর মাস 2-3 মধ্যেই সব কিছু দেখুন পরিষ্কার হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে হ্যাঁ, অনেক দূরের জেলায় যারা আছেন তাদের কথা তো আমরা বারবার করে বলছি যে এবার কেউ যেটা জানতে চাইছেন যে মিউচুয়াল ট্রান্সফারের যে রুলটা, যে রুল অনুযায়ী হচ্ছে আর কি, সেটা 2012 সালের যে রুলটা ছিল সেই রুল অনুযায়ী তো হচ্ছে না, তাই না? এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি, আমরা যে কথাগুলো বলেছি যে অলরেডি যেগুলো মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে চালু আছে সেইটা পরিবর্তন করা হবে, এবং মিউচুয়াল ট্রান্সফারের যে গেজেট অ্যামেন্ডমেন্ট যেটাকে বলা হয়, সেই অ্যামেন্ডমেন্ট কিন্তু বেরোয়। কিন্তু তার আগে আমরা ওই সেকশন প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি, কারণ এইটা সমাধান না করলে গেজেট নোটিফিকেশন বেরিয়ে গেলে কোনো লাভ হবে না, তাই না?
তার সাথে সাথে ওই যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার তো চালুই হয়ে গেছে, এটার যে যে ওই যে 5 বছরের যে বেরিয়ারটা, এটা পুরো দেওয়ার ব্যবস্থাটা করি। এটা হওয়ার পরে অ্যামেন্ডমেন্টটা বেরোলে লাভবান হবে, শিক্ষক শিক্ষিকারা লাভবান হবেন বা শিক্ষাকর্মীরা, ঠিক আছে। আর অনেকে প্রশ্ন করেছেন যে এই যে এসএসসিতে যেগুলো মেডিকেল গ্রাউন্ডে যেগুলো চলে গেছে বা পিএইচ ক্যাটাগরিতে যেগুলো চলে গেছে সেগুলো আটকে আছে, এবার আমরা যেটা কথাবার্তা বলে জানতে পেরেছি এবার কিন্তু শুরু হবে। এই মূলত গেজেট নোটিফিকেশনের জন্য যেটা আটকে ছিল, গেজেট নোটিফিকেশন যেহেতু বেরিয়ে গেছে, তাহলে এবারে কিন্তু আটকানোর সম্ভাবনা কম। এবার হয়তো আগামী সপ্তাহ থেকে দেখুন শুরু হয়ে যেতে পারে, তাই না। শিক্ষাকর্মী যারা আছেন, ক্লার্ক থেকে আরম্ভ করে যারা গ্রুপ ডি, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা দরখাস্ত করেছেন, তাদের ট্রান্সফার হতে আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে, সে সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক আছে। মিউচুয়াল ট্রান্সফারটা চলে গেল এবং গ্রুপ ডি যারা নন টিচিং স্টাফ আছেন তাদের কথাটা বলে ফেললাম। এরপরে যেটা আমি আসি যে অনেকে প্রশ্ন করেছেন যে প্রাইমারি টিচারদের যে ট্রান্সফার রুল যেটা, তার কোনো অ্যামেন্ডমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তাই না। প্রথম কথা আমি বলি যে দেখবেন গতকাল যে অ্যামেন্ডমেন্টটা বেরিয়েছে সেখানে কিন্তু সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে বেরিয়েছে, সেকেন্ডারি ব্রাঞ্চ, তাই না। সেকেন্ডারি ব্রাঞ্চ মানে হচ্ছে কি উচ্চ প্রাথমিক স্কুল, সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এটা এর মধ্যে ইনক্লুড আছে সেকেন্ডারি ব্রাঞ্চ এডুকেশন ডিপার্টমেন্টে যেটা। আর প্রাথমিকের জন্য যেটা বেরোবে সেটা হচ্ছে বেরোবে কিন্তু ওই এলিমেন্টারি ব্রাঞ্চটা, তাই না। শিক্ষা দপ্তরের দুটো ভাগ আছে দেখুন, একটা হচ্ছে সেকেন্ডারি ব্রাঞ্চ আর একটা হচ্ছে এলিমেন্টারি ব্রাঞ্চ। আর হায়ার এডুকেশন তো আলাদা, তাহলে তো উচ্চশিক্ষাটা আলাদা, আমাদের স্কুল এডুকেশনের কথা বলছি। তাহলে প্রাথমিক শিক্ষকদের যে গেজেট নোটিফিকেশনের যে অ্যামেন্ডমেন্টটা, সেটা এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে বেরোবে। সেটা হয়তো এই সেপ্টেম্বরের মধ্যেই হয়তো বেরিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। আমরা এটা নিয়েও কথাবার্তা বলেছি যে প্রাইমারি টিচারদের এই যে এর মধ্যে ইনক্লুড করার যে ব্যাপারটা হলো ওটা আলাদা করে বের করার ব্যবস্থা করা উচিত, ঠিক আছে। এবার হয়ে গেল। এবার আসি আমরা যে প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে কিছু সমস্যা হচ্ছে, আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে যেটা একটা সমাধান করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যেটা মিউচুয়ালের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে নিজের সার্কেলে তিনি কিন্তু দরখাস্ত কোনো পার্টনারকে চয়েস করতে পারছেন না, তাই না। আর তার ফলে কি হচ্ছে যে সুযোগ থাকলেও সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে, মানে ভালো সুযোগ থাকলেও ভালো সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা শিক্ষা দপ্তরের তো যে স্টেপটা এখন নিয়েছে সেটা কিন্তু লজিক্যাল নয়। আমরা এটা বলেছি যে প্রাথমিক শিক্ষকদের যে নিজের সার্কেলে যাতে আপোষ বদলিটা নিতে পারে বা মিউচুয়াল ট্রান্সফারটা নিতে পারে, সেটাকে আরও করতে হবে। নিজের জেলার মধ্যে যেমন সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রে আছে কি যে নিজে যেখানে যে জায়গায় সে পার্টনার নিতে চাইবে সে পার্টনার নিতে পারবে, তার নিজের চয়েসের মধ্যে, তাই না। ঠিক আছে, প্রাইমারি ক্ষেত্রে এটা ওপেন করে দেওয়া হবে, তাহলে অনেকে আবার জেনারেল ট্রান্সফার দিকে আসবে না প্রাইমারি ক্ষেত্রে। তাই এইগুলো তো অনেক সুবিধাজনক ব্যাপার। এটা শিক্ষা দপ্তরকে আমরা বলেছি বারবার করে যে প্রাথমিক শিক্ষকদের, আমাদের যে প্রাথমিক শিক্ষক সংগঠন যেটা আছে, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, আপনারা জানেন, তার সাধারণ সম্পাদক গৌতম পান্ডা। সে গৌতম পান্ডাকে তো আমি গৌতমদা আমরা তো একাধিকবার কমিশনের সঙ্গে দেখা করেছি, এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি, মন্ত্রীর দপ্তরেও নিয়ে গেছিলাম। ওনাদের যে প্রেসিডেন্ট আছেন ওই সংগঠনে, জওহরলাল চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, তাকেও গৌতমদার সঙ্গে আমরা একাধিকবার নিয়ে গেছি শিক্ষা দপ্তরে। আমরা কথাবার্তা বলেছি যে প্রাথমিক শিক্ষকদের সমস্যাগুলো যাতে সমাধান হয়, তারপর ওদের যে বেতন কাঠামোটা নিয়ে সেই কথাও হয়েছে। তো স্বাভাবিকভাবে প্রাথমিক শিক্ষকদের যে সমস্যাটা সেটাও সমাধান করার চেষ্টা করছি। কখনো কখনো ওনারা যাচ্ছেন, আমিও যাচ্ছি, যাতে করে এইসব ব্যাপারগুলো মেটানো যায়। তো আগামী দিনে এটা চালু হলেও কিন্তু আমরা অবাক হব না যে নিজের সার্কেলে প্রাথমিক শিক্ষক টিচাররা কিন্তু মিউচুয়াল ট্রান্সফার নিতে পারবে। আর এটা করলে তো কোনো অসুবিধা নেই, হতেই নেই। আমি বারবার করে যেটা বলছি বা আমরা শিক্ষা দপ্তরকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে একাধিকবার মিউচুয়ালটা যত বেশি করে অ্যালাউ করবেন আপনি, তত বেশি আপনাদের লাভ, শিক্ষা প্রতিষ্ঠানের লাভ, শিক্ষক শিক্ষিকাদের লাভ, ছাত্রছাত্রীদের লাভ, তাতে ক্ষতি নেই। তবে একটা কথা আমি বলি, এই জায়গায় শিক্ষক শিক্ষিকাদের আমি যেটা বলতে চাই বা একটা মানে বার্তা দিতে চাই যে দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা যারা আমরা কাজ করছি স্কুলে, ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের দায়বদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। তাহলে আমি 1 মাস আগে একটা স্কুলে জয়েন করলাম, আবার হঠাৎ করে ইচ্ছে হলো 1 মাস পরে আবার ট্রান্সফার নেব, এইটা হয়তো আপনি নিজের সুবিধার জন্য করছেন বা আপনারা করবেন, কিন্তু একটু প্রতিষ্ঠানের কথাটা ভাবা উচিত, তাই না। সেক্ষেত্রে আমি বলবো যে নিজেদের যে পিএফ ট্রান্সফারটা এটা করে নিয়ে তাদের দরখাস্তটা করবে।
যদি অ্যালাউ করে আর কি, যে খুব মিউচুয়ালটা যদি তাড়াতাড়ি করে অ্যালাউ করে দেয়, তাহলে এক্ষেত্রে আমি সবাইকে সাজেশন দেবো যে একটা কন্ডিশন থাকা উচিত যে পিএফ ট্রান্সফারটা হলে তারপরে ট্রান্সফারের দরখাস্ত করতে পারবো। এটা থাকলে আমার মনে হয় ভালো হবে। তাহলে নাহলে ওই ভবিষ্যতে আপনারাই কিন্তু জটিলতার মধ্যে পড়বেন, তখন শিক্ষা দপ্তরকেও দায়ী করবেন। সেক্ষেত্রে এটা হওয়া উচিত বলে আমরা মনে করি। ঠিক আছে, আলোচনার বিষয় যে আর ছোট ছোট দু চারটে বিষয় আছে আলোচনা, যে অনেকে হয়তো জানেন যে যাদের ট্রান্সফার অর্ডার হয়েছিল, ভ্যাকেন্সি প্রবলেম ছিল, সেই ভ্যাকেন্সিগুলো এখনো পর্যন্ত কিছু আটকে আছে, 25-30টা মতো। তো আমরা গত সপ্তাহে গিয়েছিলাম, গত সপ্তাহে এই সপ্তাহে গিয়েছিলাম, গতকালও আমরা গিয়েছিলাম, কথাবার্তা বলেছি যে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার কথা বলেছি। তার সাথে সাথে স্পেশাল ট্রান্সফারের যে অর্ডারগুলো প্রায় 200-র কাছাকাছি যাদের ভ্যাকেন্সি একেবারে দেওয়া যায়নি বা হয়নি আর কি, সেক্ষেত্রে তাদের যাতে ভ্যাকেন্সিটা উচ্চশিক্ষা পোর্টাল থেকে দিয়ে দেওয়া হয় সেই কথাটাও আমরা বলেছি। এই দুটো ব্যাপার মিটিয়ে দিলে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, মানে পুরনো যে চ্যাপ্টারটা, তাই না? এটা নিয়ে তো মামলাও হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেক দিন কোর্টে মামলা হচ্ছে, টিচাররা যাচ্ছে, কিন্তু পরাজয় হচ্ছে, তাই না? ওই জন্য তো আমরা বলেছিলাম যে কেন এটা এই সুযোগটা আপনারা দিচ্ছেন। যারা পেন্ডিং কেস আছে, যাদের সেই কটা মাত্র আছে, উচ্চশিক্ষা পোর্টাল থেকে হাজার হাজার ট্রান্সফার হচ্ছে, তাহলে মাত্র 200 কেসকে আপনারা তো প্রয়োজন হলে 2 দিনের মধ্যে সলিউশন করে দিতে পারেন, তাই না? এটা করে দিন, এই মামলা দিয়ে রেখে লাভ নেই। টিচাররা ইন্ডিভিজুয়ালি কোর্টে যাচ্ছেন, সেখানে কোর্ট গভর্নমেন্টকে অর্ডার দিচ্ছে যে আপনাকে এটা করে দিতে হবে, তাই না? এমনকি মাঝখানে একটা অর্ডারও দিয়েছিল, আপনারা জানেন না অনেকে হয়তো, যে বলেছিল যে 1 ঘন্টার জন্য উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি ওই শিক্ষিকা বা শিক্ষকের ওইখানে বসিয়ে পোর্টাল খুলে যে ভ্যাকেন্সি চয়েস তিনি করবেন, সেই ভ্যাকেন্সিটাকে অ্যালট করে তারপরে কিন্তু উচ্চশিক্ষা পোর্টাল খুলতে হবে। এরকম একটা কোর্ট অর্ডার দিয়েছিল, আপনারা অনেকে জানেন, মাঝখানে কয়েকদিন আগে হয়েছে ঘটনাটা। 1 ঘন্টার জন্য কিন্তু পোর্টাল বন্ধ রাখতে হয়েছে, এবং এটা শিক্ষা দপ্তরকে করতে হয়েছে, বাধ্য করেছে কোর্ট। তাহলে এটা কেন শিক্ষা দপ্তর এটা অ্যালাউ করছে? কেন? আমরা বারবার করে বলছি যে এই যে পুরোনো কেস যেগুলো আছে, পেন্ডিং কেসগুলো আছে, সেগুলো ছেড়ে দিন, তাই না? ছেড়ে দিলে আর এই ঝামেলাটা আসবে না বা জটিলতাটা আসবে না। আর এই সমস্যাগুলো তো গেল, তো স্বাভাবিকভাবে যে আগামী দিনে যাতে করে প্রেফার ক্যাটাগরিতে 5 বছরের ব্যাপারটা তো আমি এর আগে বলে দিয়েছি, আপনি বোধহয় শোনেননি, পুরোটা বলবেন, পুরোটা শুনবেন, শুনে তারপরে আবার মন্তব্য করলে ভালো হয়। তো পছন্দের স্কুল নিয়ে ট্রান্সফারটা আটকে রেখেছে, মানে আমি ব্যাপারটা বুঝলাম না। এটা মানে উচ্চশিক্ষা পোর্টাল করেছে না আগেকার কেস, এটা ভালো করে পরিষ্কার করে বলতে হবে। এটা রিনা সরকার জানতে চাইছেন, তাই না? কিন্তু আপনার কেসটা তো পরিষ্কার করে বলতে হবে যে আগের কেস না এখনকার কেস, উচ্চশিক্ষা পোর্টালের কেস। প্রোফাইল আনলকের ব্যাপারে প্রোফাইল কেউ প্রশ্ন করেছেন যে প্রোফাইলটা আনলক, যারা মিউচুয়াল ট্রান্সফার নিয়েছিলেন অথচ পার্টনারের গণ্ডগোলের জন্য তারা আলটিমেটলি নিতে পারেনি, তাই না? তাদেরটা কী হবে? আমি বলছি যে আগামী সপ্তাহের মধ্যে এটা কিন্তু সমাধান হতে পারে, সেই ধরনের আশ্বাস আমরা বিকাশ ভবন থেকে পেয়েছি। এখন বিষয়টা দেখুন, আমি তো নিজের হাতে কাজ করি না, বা আমরা তো নিজের হাতে কাজ করি না, কাজ করে তো শিক্ষা দপ্তর, তাই না? তারা যা বলছেন, তারা যেভাবে আশ্বাস দিচ্ছেন সেভাবে আপনাদের কাছে আমি শেয়ার করছি। এবার এমন কেউ দাবি করে বসবেন না যে স্বপনবাবু বলেছিলেন যে আগামী সপ্তাহের মধ্যে আনলক হয়ে যাবে, অথচ হলো। ব্যাপারটা তা না। যেসব আধিকারিকরা কাজ করেন তাদের আন্তরিকতার উপর অনেকটা নির্ভর করে, তারা কীভাবে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটার উপর নির্ভর করে। তবে আমরা বারবার করে হ্যামার করছি, এবং পরশুদিন গিয়ে, গতকালও গিয়েও আমি বলে এসেছি যে তাড়াতাড়ি করে আনলক করার ব্যবস্থাটা করুন। তো দেখি নিশ্চয়ই আগামী সপ্তাহের মধ্যে যেহেতু ব্যবস্থা করবেন বলেছেন, এই সমস্ত পেন্ডিং কেস যেগুলো আছে বা যোগ্যতাগুলো আছে সেগুলো মিটিয়ে দেবেন বলেছেন। আশা করা যায় যে আগামী সপ্তাহের মধ্যে এটা হবে। এইটুকু বলার ছিল। আশা করি আপনাদের যে 5 বছরটা 2 ইয়ার্স 3 ইয়ার্স হবে কিনা, এই যে সিদ্ধান্ত এখনো হয়নি, এটা আমরা বলে এসেছি বারবার করে। মাদ্রাসা নিয়ম অনুযায়ী আমরা করতে বলেছি, দেখা যাক কী হয়। আর একটা ব্যাপার আমি বলি যে পেপার গ্রাউন্ডে যাদের এসএসসিতে গিয়েছিল এখনো পর্যন্ত আটকে আছে। এবার 2022 সালে জয়েনিং, আমি বুঝলাম না 2022 সালে জয়েনিং কী করে হয়?
সন্তু ঘোষ লিখেছেন 2022 সালে জয়েনিং। 2022 সাল তো আসেই, আপনি মিউচুয়াল কোন ঠিক করে সালটা ঠিক করে নিতে হবে। 2022 না 2021 বলছেন? 2021 হবে, 2022 তাই না? হ্যাঁ, 2021-এ জয়েনিং হলে কিন্তু আপনি পেতে পারেন, মিউচুয়ালটা পেতে পারেন। এখানে কিন্তু মিউচুয়ালের ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই, যেহেতু এই অ্যামেন্ডমেন্টটা বেরিয়ে গেছে। যে এসআইরা আটকা ছিল, যে এসআইরা আটকা ছিল বা যে প্রাইমারি ডিপিএসসি চেয়ারম্যান আটকা ছিল, তাদের কাছে গিয়ে রেজেন্ট নোটিফিকেশনটা নিয়ে যান। আচ্ছা, সন্তু ঘোষ বারবার করে 2022 সাল লিখছেন, ওটা 2022 ও 2021 হবে, দেখুন ওটা ভালো করে দেখুন। তো এসআইদের কাছে কি ওটা দেখান যে আপনারা একটু ভালো করে পড়াশোনা করুন, শিক্ষা দপ্তরের আন্ডারে কাজ করছেন, শিক্ষা দপ্তরের নিয়মকানুনগুলো একটু ভালো করে জানুন, জেনে তারপরে সিদ্ধান্ত নিন। এভাবে যে অযথা শয়ে শয়ে শিক্ষকদের হয়রানি করেছেন, তার জন্য আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে আমাদের সংগঠন মনে করি। কারণ এইসব লোকগুলোই পুরো ব্যাপারটাকে জটিল করছে। এবং আগামী দিনে আমি বারবার করে বলছি, আগামী দিনে এটাও আমরা শিক্ষা দপ্তরকে বলেছি যে ডিআই অফিসের বা এসআই অফিসের কোনো ক্ষমতাই যেন না থাকে। এই ব্যাপারে এই ক্ষমতাটা কেড়ে নেওয়ার কথা আমরা বলেছি, ঠিক আছে? দেখা যাক সেটাও যদি কার্যকরী করা যায়, সেটাও একটা কিন্তু বড় ব্যাপার। হ্যাঁ, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নোটিফিকেশনটা বেরোবে কয়েকদিনের মধ্যে বেরোবে, দিনক্ষণ বলা যাবে না। যখন বেরোনোর সম্ভাবনা তৈরি হবে তখন আমি বলে দেবো। আপনারা তো জানেন, ফেসবুকে আমি দিয়ে দিই আমার দেওয়া ফেসবুকের খবর। 4-5 দিন পরে সংবাদপত্রে আমাদের রাজ্যের যে তথাকথিত নাম করা যে সংবাদপত্রগুলো আছে সেগুলো প্রকাশ করে আর কি। আর ওই আমাকে যারা কাগজে বাঘ বলতেন, এখন সেই কাগজে বিড়াল বা কাগজে ইঁদুরের বক্তব্য নিয়েই কিন্তু খবরগুলো প্রকাশ করে আর কি। যেটা আমার ফেসবুকে দেওয়া 1 সপ্তাহ আগে বা 2 দিন আগে, 3 দিন আগে, এখন সেই বাসি খবর বা সেই পচা খবর তারা সংবাদপত্রে লিখছে এবং অপ্রাসঙ্গিক লোকেদের বা অবাঞ্ছিতদের রিয়াকশন বা বক্তব্য দিয়ে আর কি। এটা তো আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পারলাম। প্রেফার গ্রাউন্ডটা 10%-এর বাইরে, এটা তো আমি এর আগেও বলেছিলাম, তাই না? ও আরেকটা দাবি অনেকে করেছিলেন কালকে, যে স্পাউসের ডিস্টেন্স যদি 50 কিলোমিটারের উপরে হয়, মানে তার কর্মস্থলের ডিস্টেন্স, সেটাকে প্রেফার গ্রাউন্ডে নিয়ে আসার কথা আমরা বলেছি। আগামী দিনে আরও বেশি জোরালো হবে এটাও বলবো যে স্বামী স্ত্রীর চাকরির কর্মস্থলের দূরত্ব 50 কিলোমিটারের উপরে হলে সেটা আগে স্পেশাল ট্রান্সফারের আওতায় ছিল, এবারেও যাতে প্রেফার গ্রাউন্ডের মধ্যে সেটা আসে, সেটা কথাটা আমরা চেষ্টা করে যাব, তাই না? এইভাবে আশা করি যে আজকে যে আমরা এটা করলাম, না এটা পরিষ্কার করে বলা হচ্ছে যে জেনারেল ট্রান্সফার শুধু নয়, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু যদি রিফিউজ করে এরপর থেকে, মানে উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ার পর থেকে আর কি, তাহলে লকিং পিরিয়ড সেখানেও কিন্তু 7 ইয়ার্স। এটা জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার দুটোর ক্ষেত্রেই তাই হয় আমার যতটুকু ধারণা। হ্যাঁ, তো যেটা আমি বলছি যে মোটামুটি আপনাদের যা প্রশ্নগুলো ছিল, ও আরেকটা কথা আমি বলি যে যারা ওই যে মেডিকেল গ্রাউন্ডে দরখাস্ত করেছিলেন, যেসব শিক্ষক শিক্ষিকা পিএইচ ক্যাটাগরিতে দরখাস্ত করছিলেন, হ্যাঁ সমীরবাবু বলছেন যে যেহেতু গেজেট বেরিয়েছে, জুনিয়র হাই স্কুল থেকে যদি পেপার ক্যাটাগরিতে কেউ দরখাস্ত করে এখন তারা ছাড়া পাবে। আর দ্বিতীয় ফেজ যেটা হবে, সেই দ্বিতীয় ফেজে কিন্তু এমনি জেনারেল ট্রান্সফার, যেটা আদার ভ্যালিড রিজন যাকে বলা হয়, সেখানে কিন্তু ছাড়া পেতে পারে। সেটা পুজোর পরপরই হয়তো শুরু হতে পারে। এটা আমরা শিক্ষা দপ্তরকে বারবার করে চাপ দিয়ে যাচ্ছি। আশা করি কিছুটা আমরা তো যেমন কিছুটা পার্সিয়ালি আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি। এই যেমন সিঙ্গেল সাবজেক্ট টিচার হলে যে তাকে এমএসসি দেওয়া যাবে না বলছিল, কিন্তু পেপার ক্যাটাগরিতে দেওয়া যাবে, আজকে নোটিফিকেশন সেটা পরিষ্কার করে বলে দিয়েছি। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আগামী দিনে নিশ্চয়ই কিছুটা সমাধান করা হবে। কিন্তু একটা কথা আমি বলে যাচ্ছি, লোককে কিন্তু মামলা করার দিকে ঠেলে দেবেন। এটা অনেকের ক্ষেত্রে আবার অবশ্যই একটা ইনকামের জায়গা হয়ে গেছে। এই মামলা করবো বলে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছে, টাকা তুলছে, এটা আমরা দেখেছি অনেকের ইনকামের একটা বড় জায়গা হয়েছে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষিকারা এটার মধ্যে ইনভলভ হচ্ছে। এটা কিন্তু সবাই নজরে রাখছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা সবাই খেয়াল করে, সবাই নজরে রাখছেন। এইসব জায়গা থেকে বিরত থাকুন। নিজেরা শিক্ষক শিক্ষিকা, এই পরিচয়টা সমাজের কাছে একটা বড় পরিচয়, খারাপ কাজে লিপ্ত হবেন না।
আশা করি আপনাদের সব প্রশ্ন উত্তর দিতে পারলাম। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য করে আমাদের কথাগুলো শোনার জন্য। যেভাবে আপনারা আমাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, সহযোগিতা করছেন এবং আমাদের পাশে আছেন, আগামী দিনে সেভাবে থাকবেন এই আশা করব। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা অ্যাপিল করব যে এই ফেসবুক লাইভটা গেজেট নোটিফিকেশান প্রকাশিত হওয়ার পরে আমাদের যে ফেসবুক লাইভটা আমরা গত আগস্ট মাস থেকে, আগস্ট মানে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাস এবং সেপ্টেম্বরে আজকে 11 তারিখে আজ পর্যন্ত যা বলে এসেছি তার সঙ্গে কোথায় অমিল আছে কোথায় মিল আছে, তাই না? যে স্বপনবাবু যে কথাটা বলেছিলেন তার সঙ্গে কতটা বাস্তবের মিল আছে এবং 100% শুধুমাত্র একটা জায়গাতে গণ্ডগোল হয়েছে। একবার শিক্ষা দপ্তর কিন্তু একাধিকবার প্রথম দিকে বলেছিল যে স্কুল থেকে যে রিলিজটা দেওয়া হবে বা এনওসিটা দেওয়া হবে সেটা হচ্ছে স্কোরের ভিত্তিতে। পরবর্তীকালে তারা মত বদলায় এবং সেটা আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম যে সিনিয়রিটির ভিত্তিতে, তাই না? এইটুকু ছাড়া বাকি যা কিছু বলেছিলাম সব কিছু হুবহু এই গেজেট নোটিফিকেশনের মধ্যে আছে। তো এটা যাতে রাজ্যের শিক্ষক সমাজ সঠিক তথ্যটা জানতে পারে, যাতে তাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে, তারা যাতে স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে বার্গেন করতে পারে, স্কুলের প্রধান শিক্ষকদের কনভিন্স করতে পারে, তার জন্য যত বেশি পরিমাণ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর কাছে এটাকে শেয়ার করা যায় সেটা শেয়ার করুন। তাতে করে আমাদের যে প্রচেষ্টা এবং আপনাদের যে সহযোগিতা এই দুটোই কিন্তু সফল হবে। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ফেসবুক লাইভ শেষ করছি। ধন্যবাদ।